প্রিয় রাসেল ভাই, আদাব। সত্যি বলতে আমি আপনাদের নিয়মিত শোনার সময় পাই না। 2012 সাল যখন নিজের ফোন ছিল না, তখন থেকেই ট্রাই করতাম কোনোভাবে ফোন ম্যানেজ করে ভূত এফএম শুনব। এখন আমি চাকরি প্রার্থী, তাই পড়াশোনার ফাঁকে ফাঁকে চেষ্টা করি ভূত.com-এর সাথে থাকার। আশা করি আপনি এবং এই প্রোগ্রামের সাথে যুক্ত সকলে ভালো আছেন। আমার নাম প্রকাশ করছি না। আমি বর্তমানে পুরান ঢাকাতে বসবাস করছি। আজ যে ঘটনার কথা বলবো সেটা আমার বাবার সাথে আজ থেকে প্রায় 28 থেকে 30 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সময় নষ্ট না করে আমি সরাসরি ঘটনায় যাই। বাবার ভাষায় বলছি। আমার নাম রতন, ছদ্মনাম। বাড়ি যশোরের প্রত্যন্ত এক গ্রামে। ঘটনা যখন ঘটে আমি শহরের এক পলিটেকনিক্যালে পড়তাম আর ছুটিতে বাড়ি যেতাম। একবার গ্রামে একটা সংকট দেখা দিল। আমাদের চিঠি দেয়া হলো যে এই গ্রামে ডাকাত আসবে। যারা জানেন না তাদের সুবিধার্থে বলি, অনেক আগে আমাদের দিকে এই প্রচলন ছিল যে ডাকাত বা ঘরে ঘরে চোরের আনাগোনা হলে তারা আগেই চিঠি দিত। এটা এক ধরনের ওপেন চ্যালেঞ্জও বলা যায়, যেখানে প্রশাসন নিশ্চুপ থাকত। এই পরিস্থিতিতে সাধারণত গ্রামবাসীরা সবাই মিলে একটা সমাধান বের করত। আমাদের গ্রামেও সেটাই হলো। সমাধান স্বরূপ বলা হলো, যত যুবক ছেলে আছে তারা প্রতি রাতে ছোট ছোট দল বেঁধে লাঠি, রামদা, আরও যা যা অস্ত্র আছে সবকিছু নিয়ে টহল বা পাহারা দেবে। আমি যেহেতু শহরে থাকি, তাই আমি শুধু ছুটির দিনে বাড়ি যেয়ে পাহারা দিতাম। তো যেদিনের কথা বলছি, সেইবার আমি বাড়িতে এসেছি একটু লেটে, মানে প্রায় 15 দিন পর। এসে তো আমি অনেক এক্সাইটেড। রাতের খাবার খেয়েই আমার বাবার রেখে যাওয়া লোহার রড, একটা রামদা এবং নিজের কাস্টমাইজড একটা পাওয়ারফুল টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লাম। বলতে একটু লজ্জা লাগলেও বলি, এই এক্সাইটমেন্টের কারণ ছিল যারা পাহারা দিত তারা সাধারণত কয়েক প্যাকেট বিড়ি বা সিগারেট সাথে রাখত। এখন না খেলেও তখন উঠতি যুবক খুব আগ্রহ করে সেসব খেতাম আর কি। তো এই নেশা আর আড্ডাটাই আমার আসল চাওয়া। স্বাভাবিকভাবেই তখন আমাদের গ্রামে অনেক বেশি বাঁশঝাড়, জঙ্গল আর পানির বরজ ছিল। আমি হাঁটতে হাঁটতে কাছাকাছি পাহাড়ের পয়েন্টে, মানে যেখানে পাহারা দিয়ে এসে সবাই জড়ো হবে, সেখানে যাই। গিয়ে দেখি কেউ নেই। ভাবলাম হয়তো পরের পয়েন্টে বাকিদের সাথে সবাই আড্ডা দিচ্ছে। যথারীতি আমি তাই পরের পয়েন্টে গেলাম। ওমা, এখানেও কেউ নেই। গেল কোথায় সব? একবার ভাবলাম ফিরে আসি, যেহেতু রাত হয়েছে, আনুমানিক 10টা তো বাজেই। তখন 10টা মানে অনেক রাত আমাদের জন্য। তবুও ওই বিড়ির নেশা আমাকে টানতে থাকলো। ভাবলাম আরও কতটা হেঁটে দেখি, কাছে তো 2 হাত সমান দা আর লাইট আছেই। বলে রাখি, আমি বরাবরই একটু সাহস ছিলাম ছোট থেকেই। তো যা হয় আর কি, নিজের পণে এগিয়ে যেতে যেতে কয়েকটা বাঁশঝাড় আর বরজ পেরিয়ে এসে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। কিন্তু এখনো কারো দেখা নেই। এবার আমার একটু গা ছমছম করে উঠল। আমার ডান সাইডে একটু দূরে যে বরজ, সেটা একটা জমি অপেক্ষায় 1 মিটার নিচু জমিতে। এই জমির বাউন্ডারিতে একটা বড় গাছ আছে, যার ডালপালা উভয় দিকেই বর্ধিত। তো এই বরজের যারা মালিক, তারা তখন আমাদের গ্রামের এক ঘরে করে দেয়া পরিবার ছিল। মানে তাদের কোনো কার্যক্রম গ্রামের নিয়মের বাইরে যাওয়ার কারণে গ্রামের কেউ তাদের সাথে মিশত না। এটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। তাদের পরিবারে আমার চেয়ে একটু বড় 2 ভাই আছে, রূপু আর নীলু, যাদের চিনি কিন্তু কথা বলি না আর কি। তো এদিক ওদিক কাউকে না দেখে ওই এক ঘরে করে দেয়া পরিবারের বরজের দিকে লাইট ধরি। দেখি 2 ভাইয়ের ছোট ভাই নীলু সেই গাছের নিচে বসে আছে। বুঝলাম সে বরজ পাহারা দিচ্ছে। তো তার গায়ে সাধারণ কাপড় আর গলায় লাল রঙের গামছা। আমার দিকে পিঠ দিয়ে বসে আছে, মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে কিছু একটা করছে। আমার লাইটের আলো পড়ায় সে সেই গাছের গোড়া থেকে লাফ দিয়ে নিজের জমিতে চলে গেল। জমিটা বেশ নিচু হওয়ায় তাকে আর দেখতে পেলাম না। যাই হোক, তাকে দেখে একটু সাহস পেলাম। কথা বলি না বলি, পরিচিত কেউ তো। এবার আর আমার সেখানে একা দাঁড়াতে ইচ্ছে করল না। আমি পেছন ফিরে আসতে থাকলাম। ফাঁকা জায়গা পেরিয়ে একটা বরজের ডান সাইডের রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ শব্দ শুনলাম। আমার পেরিয়ে আসা বরজের অংশে কেউ বেঁধে রাখা কঞ্চিতে কোপ দিচ্ছে আর টেনে টেনে কঞ্চিগুলো বের করে ফেলছে। আপনারা জানেন যে বরজে পানের গাছগুলোতে এই কঞ্চি জড়িয়েই পানগুলো বেড়ে ওঠে, আর চোর চুরি করলে ওই বেঁধে রাখা কঞ্চি কেটে পানগুলো চুরি করে নিয়ে যায়। তো শব্দ শুনে আমি স্পষ্ট বুঝলাম এই বরজে চোর এসেছে।
আজ হয়তো পাহারা নেই, সেই সুযোগে চুরি করছে। আমি তাই ঘুরে যেয়ে আমার লাইটের আলো সরাসরি সেই বরজে ফেলি। সাথে সাথে শব্দ থেমে গেল। একটু দেখার চেষ্টা করি, কিন্তু কোথাও কোনো কঞ্চির মাথা বা হেলানো কঞ্চি কিছুই চোখে পড়ে না, যেন কিছুই হয়নি, হয়তো ভুল শুনছি ভেবে সামনে এগোতে থাকি। আবারও 2 পা যেতেই একই শব্দ, কিন্তু লাইট ধরলে কিচ্ছু নেই। আমি যত সামনে যাই, কেউ যেন কোপ দিয়ে কঞ্চি কাটতে কাটতে পাশের বরজ দিয়ে এগোচ্ছে। সে আমার চলার সাথেই কিছুটা দূরত্ব বজায় রেখে সমান স্পিডে পার হচ্ছে বরজের মধ্য দিয়ে। এবার আমি একটু ঘাবড়ে যাই, মনে মনে ভাবতে থাকি এটা নিশ্চিত চোরের কাজ, কিন্তু একা ভেতরে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু লাইট ধরলে কোথাও বরজ নড়ছে না, কোথাও কাটা কিছুও দেখছি না, মানুষও তো দেখছি না। কি করে হচ্ছে তাহলে? তাও একটু সাহস পাই এই ভেবে যে নীলুদা তো পিছনের বরজেই আছে পাহারায়, কিছু হলে অন্তত ডাক দেয়া যাবে। বরজটা কোনোভাবে পার হয়ে এসে বাঁশঝাড়ের কাছে আসি। এবার আমার সামনে বাঁশঝাড়, যেটা বরজের উল্টো দিকে পড়ে, সেই বাঁশঝাড়েও একই শব্দ। কেউ যেন কোনো বাঁশের গোড়ায় কোপ দিচ্ছে আর বাঁশ ফেলে দিচ্ছে। আমি এবার ভাবলাম এখন আবার বাঁশঝাড়ে চোর আসলো নাকি ভেবে এবার ঝাড়ের দিকে আলো ধরলাম। যথারীতি এবারও কোথাও কোনো নড়াচড়া শব্দ কিচ্ছু নেই। প্রতিটি শব্দই আমার থেকে 50 থেকে 60 গজে দূরে হচ্ছে, আর লাইট ধরলে সব ঠান্ডা। ভাবলাম যে যেই চোর বরজে ছিল তার পক্ষে এত দ্রুত আমাকে টপকে লাইটের সামনে না এসে রাস্তা পার হয়ে এতটা সামনে যাওয়া সম্ভব নয়। তাহলে এক হতে পারে যারা এসেছে তারা গ্রুপে এসেছে, নইলে এই নইলেতে এসে থমকে গেলাম। আমি যত জোরে শব্দ শুনছি তাতে পুরো বাঁশঝাড় তোলপাড় হওয়ার কথা, নইলে বরজ পুরোটা নড়ার কথা, কিন্তু শব্দ হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। এটা কি স্বাভাবিক? এতক্ষণ হালকাভাবে নিলেও এবার আমার হঠাৎ প্রচন্ড ভয় করতে শুরু করলো। আমি এক হাতে রামদাটা শক্ত করে ধরে আগে পিছে ঘোরাতে থাকলাম, অন্য হাতে লাইটটা নিয়ে মাথার ওপরেই আলো ধরে এগোতে থাকলাম। মনে মনে ভাবছি আলো পড়লে যদি না দেখা দেয় তবে আলো আমার মাথার ওপরেই থাকবে, আর অন্য হাতে লোহা তো আছেই। মানুষ হলে 2 হাত লম্বা রামদা দেখলে অন্তত সহসা আক্রমণ করবে না। আমি জোর পায়ে হাঁটতে হাঁটতে বাঁশঝাড় পেরিয়ে কাশবনের মাঠে এসে পড়ি। ফিল করতে পারি আমার পেছনে ঘন কোনো অন্ধকার ঘনীভূত হয়ে এগুচ্ছে। ফিরে দেখার সাহস হয়নি, কিন্তু খুব করে মনে হচ্ছিল পেছনের বাতাস অনেক ভারী, যেন যে কোনো সময় ঘন অন্ধকার আমাকে গ্রাস করবে। কাশবনে যেন আমি একা নেই, কিন্তু যারা আছে আমি তাদের উপস্থিতি বুঝছি মাত্র। আমার সাথে, আমার পেছনে, সর্বত্র। আমি দ্রুত পায়ে 20 মিনিট হেঁটে বাড়ির কাছাকাছি আসলে এক কাকার সাথে দেখা হলো। এতক্ষণ পরে একটু দম নেবার সময় পেলাম। কাকা জানতে চাইলেও আমি হাঁপাচ্ছি কেন, কোথায় ছিলাম। পাহারা দিতে বের হয়েছি শুনে সে বলে আজ নাকি কোনো পাহারাই নেই, পাশের গ্রামে যাত্রা হচ্ছে, সবাই সেখানে। যেহেতু আমি আজই এসেছি তাই আমি এটা জানতাম না। তো কাকা বলে, তুমি একা একা কতটা গিয়েছিলে এত রাতে? উত্তরে বললাম, ওই রূপু নীলুদের বরজ অবধি। নীলুদা একাই বসেছিল বড় গাছটার নিচে, সে চলে গেলে আমিও চলে এসেছি। কি বলছো কি? নীলু বসেছিল? কিভাবে? সে তো বরজের পাশের ওই বড় গাছটাতেই 1 সপ্তাহ আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে। দড়ি ঠিক না, ওর যে ওই লাল গামছাটা আছে, ওই সেটা দিয়েই ফাঁস দিয়েছিল। আমি থমকে যাই। এক ঘরে করা পরিবার, তাই নীলুদার মৃত্যু নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই, যার জন্য আমাকেও কেউ জানায়নি। তাহলে সে কে ছিল? ছোট থেকে দেখে আসা নীলুদাকে তো ভুল দেখার সম্ভাবনা নেই। অতঃপর সেই কাকা আমাকে সাথে করে বাড়ি নিয়ে আসেন। পরের দিনই আমি আবার শহরে চলে যাই। সালটা 2007। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। স্থানীয় একটা স্কুলের ভালো ছাত্র ছিলাম। একজন মুসলিম মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, এবং একটা পর্যায়ে কিছু সমস্যার কারণে আমার বাবা আমাকে চকরিয়ায় পাঠিয়ে দেন, এবং চকরিয়া গোরখ বিদ্যাপীঠ স্কুলে। স্কুলটা কক্সবাজার জেলার শীর্ষ স্কুল ছিল, অনেকেরই সেটা জানার কথা। সুতরাং বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করতে আসতো ওখানে ছেলেমেয়েরা, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, মহেশখালী, ওইসব এলাকা থেকে ছেলেমেয়েরা বেশি আসতো। যেহেতু বছরের অর্ধেক সময়ে আমি ওখানে যাই, সেহেতু
আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। ওখানকার ছাত্রাবাসে আমি উঠি। হঠাৎ নতুন জায়গায় গিয়ে আমি স্বাভাবিকভাবেই মানসিকভাবে কষ্টে ছিলাম। ওরকম কারোর সাথে কথাবার্তা বলতাম না। হোস্টেল আর আমার সিটের 2টো সিট পরেই একটা ছেলে ছিল, তার নাম অংস্রো। হ্যাঁ রাসেল ভাই, ওর নাম ছিল অংস্রো। আমার মনে হচ্ছে এটা ব্রো হবে, কারণ তাই মনে হচ্ছে আমি ব্রো ধরেই পড়ছি। ব্রো সম্প্রদায়ের ছেলে ছিল। আমি যাবার পরে দেখতাম ও সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কথাবার্তা বলতো না, সবসময় একা একা থাকতো। এবং ওর বয়স একটু বেশি ছিল, অথচ হোস্টেলে থাকে প্রায় সবাই দুষ্টু মনের হয়। আমিও কম ছিলাম না। ফলে অল্প সময়ে আরো 2-4 জন আস্তে আস্তে সবার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। কমার্সের ছাত্র ছিল, তাই একবার পরীক্ষার হলে ও আমার পাশে বসে, অর্থাৎ আমার পাশে ওর সিট পড়ে। ও ইংরেজিতে তেমন ভালো ছিল না। ওই দিন ইংরেজি পরীক্ষায় আমি ওকে অনেক হেল্প করি। পরীক্ষা শেষে বের হয়ে আমাকে ধন্যবাদ জানায় এবং এভাবেই শুরু হয় অঙ্কে জানা। এরপর দুজন ভাত খেতে যাওয়া, আড্ডা দেয়া শুরু হয়, কিন্তু বিভিন্ন সময় কেবল আমার সাথেই কথা বলতো, আর কারো সাথে মিশতো না। আমি প্রথমে ওর সম্পর্কে বেশি কিছু জানতাম না, কিন্তু একটা বিষয় খেয়াল করলাম। ও প্রতিদিন বিকেলে মাগরিবের আজান পর্যন্ত কোথায় যেন চলে যায়, অর্থাৎ হোস্টেলে ফিরে আসে না। আমি ফুটবল ক্রিকেট খেলতাম, ওর না থাকাটা তেমন খেয়াল করিনি কখনো, কিন্তু লক্ষ্য করতাম একটা পলিথিনে কিছু নিয়ে এসে কোথায় যেন যাচ্ছে। আবার মাগরিবের আজানের পরে চলেও আসতো, আর সবকিছুই স্বাভাবিকভাবে করত। তো একবার রমজান মাসে সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হলো। আমি ইফতারের সময় ওকে ইফতার খাওয়ার জন্য খুঁজতে থাকি। পরে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম আমাদের স্কুলের নির্মাণাধীন ভবনের 4 তলায় একটা রুমে ও 2টো টেবিল পাশাপাশি রেখে পা দুটো দুপাশে দিয়ে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। প্রথমে আমি দেখে অবাক হয়ে যাই, কারণ ওর পরনে ব্ল্যাক বেল্ট আর সাদা প্যান্ট, যেগুলো মার্শাল আর্টের খেলোয়াড়রা পরেন। অনেক কঠিনভাবে অনুশীলন করছিল সে। এক পর্যায়ে লাফিয়ে নেমে অনুশীলন করছিল। পরে যখন ঘুরে অনুশীলন করছিল এবং সেই সময় সে আমাকে দেখে ফেলে, ও দাঁড়িয়ে যায়, আর আমিও অবাক হয়ে তাকিয়ে থাকি। পরে ও দৌড়ে এসে আমাকে হাত ধরে, এসব যেন কাউকে না বলি। আমি বললাম, তোমাকে দেখে তো তেমন কিছু মনে হয়নি, আর তুমি কি না কাপড় চেঞ্জ করতে করতে বললো, এতদিন কেউ জানতো না, আজ তুমি জেনে গেলে। এটা বলেই হেসে দিল। পরে দুজনে হোস্টেলে চলে আসি। আসার পরে আগের মতোই স্বাভাবিক এবং চুপচাপ শান্ত একটা ছেলে, অথচ সে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট ছিল। পরে আমি ওর সম্পর্কে আরও জানতে আগ্রহী হই, আর দুষ্টুমি করে ওকে আমার প্রেমের কথা বলি। আর বলতে থাকে তার পুরো জীবনের কালো জাদুর এক সত্য ঘটনা। একদিনে না, ধীরে ধীরে অঙ্কে আমি জানতে পারি কিভাবে সে এখানে এসেছে, কিভাবে বা ব্ল্যাক বেল্ট উপাধি পেল। বলছে আমি অঙ্ক্রো। আমার বাড়ি বান্দরবান জেলার থানচি থেকে অনেক গহীনে বড় প্রান্তের, অর্থাৎ বৌদ্ধভিক্ষ গ্রাম নামক একটি গ্রামে, আর ওখানেই আমার জন্ম। আমাদের গ্রাম গহীন হওয়ায় আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি। থানচি থেকে প্রায় 3 ঘন্টা মোটর সাইকেলে, তারপর পায়ে হেঁটে আরো অনেক গভীরে ছোট ছড়া পাহাড় পেরিয়ে আমাদের গ্রাম। আমার নানা একজন তান্ত্রিক আর কবিরাজও ছিলেন। অনেক নাম ডাক ছিল ওনার, সবাই ওনাকে থানট্রাই নামে চিনত। আমাদের গ্রামে যত মানুষের রোগ ব্যাধি হতো সবকিছু উনি সুস্থ করে তুলতেন, এবং আশ্চর্য হলেও সত্যি যে কেউই ওনার কাছ থেকে খালি হাতে ফিরত না। আমার মা আমার নানার একমাত্র মেয়ে ছিলেন, তাই আমার নানার বাড়িতে আমরা থাকতাম। আমার বাবা একজন কৃষক ছিলেন। আমার বয়স যখন 10 বছর, শান্তি বাহিনীর JSS তাদের সাথে ফসল নিয়ে আমার বাবার ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। ওরা বাবাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর কিছুদিন পরেই খবর আসে ওরা বাবাকে মেরে ফেলেছে। আমরা এই সংবাদ পেয়ে সন্ত্রাসীদের নেতাকে খবর পাঠাই। আমার নানার কথা শুনে সেই নেতা অনেক ভয় পেয়ে যায়, কেননা ওই নেতার সঙ্গীরা কাকে মেরে
মেরেছে সেটা তিনি জানতেন না। আমার নানা ডেকে পাঠানোর পরে ওই নেতা জানতে পারে। ওই নেতা না আসা পর্যন্ত আমার নানা আমার বাবাকে দাহ করতে দেননি। পরে নেতা ও তার সঙ্গীরা এসে নানার কাছে ক্ষমা চায় এবং নিজেরাই বাবার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন। পরে ক্ষতিপূরণ বাবদ 1,00,000 টাকা আমার নানাকে দিতে চান, কিন্তু আমার নানা সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে আমার বাবার বড় ভাইকে অনেক অনুরোধ করে ওই টাকাগুলো ওনার হাতেই দেন। টাকা দিয়ে চলে যাওয়ার সময় উনি নানাকে আশ্বাস দেন যারা আমার বাবাকে মেরেছে তিনিও তাদেরকে মেরে ফেলবেন। পরে আমার নানা ওনাকে বললেন যে না, যা করার আমার নানাই করবেন, নেতাদের কিছু করতে হবে না। একথা শুনে নেতারা আবার আমার নানার পায়ে পড়ে ক্ষমা চায়, কারণ ওই নেতা ভালো করেই জানতো আমার নানার ক্ষমতা সম্পর্কে। নানা শুধু এটুকুই বলেন যে যারা নির্দোষ তাদের কিছুই হবে না। নেতা চলে যাবার পরে আমার বাবার দাহ সম্পন্ন হয়। আমার নানা প্লাস্টিকের কৌটোয় আমার বাবার দেহভস্যের কিছু অংশ নিয়ে ঘরে চলে যান এবং ওই দিনের পর থেকে কারোর সাথেই তেমন আর কথা বলেন না। শুধু নিজের রুমে দিনরাত কি সব মন্ত্র পাঠ করতেন। বলে রাখা ভালো, আমাদের সম্প্রদায়ের কেউ মারা গেলে 1 সপ্তাহের মধ্যে তার জন্য কিছু ধর্মীয় অনুষ্ঠান করার নিয়ম আছে, কিন্তু নানার নির্দেশে সেই অনুষ্ঠান করা হয়নি। প্রায় 3 দিন পরে আমার নানা আবার আমার বাবার দাহ জায়গায় এসে চারিদিকে 4টি কাঠি পুঁতে দেন এবং লাল সুতো দিয়ে পুরো দাহ স্থানটি ঘিরে দেন আর 4টি মোমবাতি জ্বালিয়ে দেন। সাথে কি যেন আরো অনেক মন্ত্র পাঠ করেন। একটানা প্রায় 2-3 রাত মন্ত্র পাঠ শেষে নানা উঠে দাঁড়ান। তারপর আমার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেন। এরপর নানা আবার তার রুমে চলে যান আর সাথে নিয়ে যান ওনার পছন্দের খাবার, গুঁড়ো দুধ আর পান, সুপারি, জর্দা। আমার নানার এমন কাজ দেখে পুরো গ্রামের সবাই, এমনকি ধানচির লোকজন অনেক ভয় পেয়ে যান, কেননা নানার তান্ত্রিক বিদ্যা সম্পর্কে সবাই ভালো করেই জানতেন। যেহেতু আমার বাবাকে রাতে হত্যা করা হয়েছিল, সেহেতু কে বা কারা করেছে সেটা কেউই জানতো না। তাই সবাই ভয়ে ছিল যে কি ক্ষতি হয় কার। বাবার মৃত্যুর 8ম দিনে খুব সকাল সকাল 2জন মহিলা, একজন পুরুষ পাগলের মতো আমার নানাকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পর নানা রুম থেকে বের হয়ে তাদেরকে রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন, তোরা বাড়ি চলে যা, আমি তোদেরকে কিছুই করতে পারবো না। আমার মেয়ে বিধবা হয়েছে, তোরাও হবি, তোদের কোনো ক্ষমা নেই। এই বলে নানা আবার তার রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। সেই মহিলাদের চিৎকার আর কান্নাকাটিতে গ্রামের সবাই এসে আমাদের উঠোনে জড়ো হয়। পরে নানার কথা অনুযায়ী গ্রামবাসী ওই মহিলা আর পুরুষটাকে চলে যেতে বলেন এবং জিজ্ঞেস করেন তারাই কি আমার বাবাকে মেরেছে কিনা এবং কেনই বা তারা নানার কাছে এভাবে ছুটে এসেছেন। তখন সেই মহিলারা বলতে লাগলেন, আজ থেকে সপ্তাহখানেক আগে সেই 2জন মহিলার একজনের স্বামী আর একজনের ভাই গভীর রাতে বাড়ি ফিরেন। স্বাভাবিকভাবে তারা প্রায়ই রাত করে বাড়ি ফিরত, যেহেতু তারা স্থানীয় সেই শীর্ষ সন্ত্রাসী পার্টির সাথে জড়িত, সেহেতু এ ব্যাপারে বাড়ির অন্যরা তেমন কিছু বলতো না। কিন্তু সেই রাতের 2 দিন পরে এক রাতে তারা দুজনেই বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে যায় এবং একটা সময় বিকট শব্দ করে চিৎকার করে ঘুম থেকে উঠে ভয় পেয়ে কেঁদে ওঠে এবং বলতে থাকে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। এভাবে চিৎকার করে কাঁদতে থাকে এবং অবাক করা বিষয় হলো দুজনেরই একসাথে একই সময়ে একই ঘটনা ঘটতে থাকে। দুজনের বাড়ির অন্য সদস্যরা দুঃস্বপ্ন দেখেছে ভেবে প্রথম রাতটা কাটিয়ে দেয়, কিন্তু ওই দিন থেকে কি সকাল কি রাত প্রতি মুহূর্তেই তারা কাঁদতে থাকে আর বলতে থাকে ও আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে বাড়ির লোকেরা জিজ্ঞেস করতে থাকে সত্যি আসলে কি। তখন তারা সেই সত্যি বলে দেয় এবং তারা বলে তারাই আমার বাবাকে মেরেছে এবং তারা আমার বাবাকে সবসময় চোখের সামনে দেখছে আর আমার বাবা নাকি ওদের মারতে যাচ্ছে। দুজনের পরিবার একই সাথে একই এলাকায় হওয়ায় তাদের এমন কথা শুনে তাদের পরিবার একই সাথে একটা স্থানীয় কবিরাজের কাছে যান। কবিরাজ এই ব্যাপারে জানতে সন্ধ্যায় আসনে বসেন। কিছুক্ষণ পরে এক লাফে দাঁড়িয়ে যান এবং অনেক ভয়ে ভয়ে বলতে থাকেন, আমাকে মাফ করে দেন, আমি আমার জীবনে এরকম কোনো কিছু মোকাবেলা করিনি। এটা অনেক অনেক উচ্চ স্তর
ডাকিনী বিদ্যা, এবং এটা কোনো জিনভূতের কাজ নয়, এটা সরাসরি ওই মৃত লোকটার আত্মার কাজ, যাকে এখনো মুক্ত করে দেয়া হয়নি, এবং যিনি এসব করছেন তিনি সেই কাজে নিজের জীবন অধিষ্ঠান করে কাজ করছেন। সম্ভবত তোমাদের রোগীর মৃত্যু আগামী 9 থেকে 11 দিনের মধ্যে হবে, আর এরকম কাজ কেউ যদি করতে পারে তবে সেটা তিনি আমার গুরু থানট্রাই, এবং যদি সমাধান করতে পারে কেউ সেটা উনি। এই বলে তিনি দুহাত করজ নমস্কার করে বলতে থাকেন, গুরু আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে হাত দিয়েছি। কবিরাজের এমন অসহায় কথা শুনে রোগীরা প্রায় পাগল প্রায় হয়ে যায়। তাদের পরিবার এই খবর জানতে পারে, তারা আমাদের বাবার সম্পর্কে জানতে পারে। পরে তারা নানার কাছে ছুটে আসে ক্ষমা চাইতে, কিন্তু আমার বাবা নিরপরাধ থাকায় আমার নানা নাছোড়বান্দা ছিলেন। পরে তারা আমাদের গ্রাম থেকে নিজের গ্রামে চলে যায়, আর নানা আবার নিজেকে ঘরে বন্দি করে ফেলেন আর সাধনায় মগ্ন হয়ে যান। বাবার মৃত্যুর 11 দিনের মাথায় খবর আসে সেই দুজন মানুষ মারা গেছে। শোনা যায় 10 দিনের দিবাগত রাতের শেষ দিকে তারা দুজনেই অনেক চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে একেবারে চুপ হয়ে ঘুমিয়ে যায়। ঘুমাচ্ছে ভেবে বাড়ির সবাই যে যার রুমে চলে যায়, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় পরদিন সকালে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়, এবং ঘাড় তাদের পেছন দিকে মোড়ানো ছিল, চোখ খোলা অবস্থায়। 11তম দিন দুপুরে আমার নানা রুম থেকে বের হয়ে সবাইকে ডেকে বাবার শেষকৃত্যের জন্য পুনরায় আয়োজন করতে বলেন। আজকে নানার মুখে কোনো কষ্ট দেখেনি, তিনি হাসছিলেন মৃদু মৃদু। পরে নিজে থেকেই ছড়া অর্থাৎ নদীতে গিয়ে গোসল করে এসে বাবার দাহ করার জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন এবং কি কি যেন বলছিলেন। পরের দিন সকালে 11তম দিনে আমাদের স্থানীয় বিহার বৌদ্ধ মন্দির থেকে দুজন ভান্তে অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু এসে বাবার শেষকৃত্য অনুষ্ঠান শেষ করেন, কিন্তু আমাদের বিহারের বড় ভান্তে ধর্মগুরু তিনি আসলেন না। ভান্তেরা চলে গেলে আমার নানা তার ঘর থেকে দুটো রশি, দুটো কাপড়ের পুতুল, আরো কি কি সহ বাবার দেহ ভস্মকে আগুনে পোড়ালেন এবং মাটি চাপা দিলেন। বাবার প্রথম দাহস্থানের চারিদিকে দেয়া লাল সুতার বাঁধন কেটে দিলেন, খুঁটি এবং লাল সুতোগুলো আগুনে পুড়িয়ে দিলেন। তারপর আমার হাতে কবরের ওপর মাটি দেয়ালেন, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলেন। সব শেষ করে বাড়িতে এসে আমার নানা আমার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। তারপর প্রায় 12 দিন পরে নানা মুখে ভাত দিলেন। এরপর তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থাতেই তিনি মানুষের সেবা করতেন। 2006 সালে মারা যান। পরে আমাকে আমার মা বান্দরবন শহরের একটি খ্রিশ্চান স্কুলে ক্লাস 6-এ ভর্তি করিয়ে হোস্টেলে দিয়ে দেন। আমি ওখানেই পড়ালেখা করি আর মার্শাল আর্ট শিখি। কালক্রমে আমি ব্ল্যাক বেল্ট উপাধি পাই। ক্লাস 9-এ উঠলে আমাকে আমার মা এখানে নিয়ে আসেন, আর সেই থেকে আমি এখানে। রাসেল ভাই, এই ছিল অংয়ের জীবনের ঘটনা, কিন্তু আমার কাছে আরো ঘটনা আছে। অং, তার গ্রাম, বিশেষ করে অংয়ের নানা এবং তার গুরু, এবং অংয়ের গ্রামের বড় ভান্তে অর্থাৎ ধর্মগুরু অংয়ের নানার গুরু মেয়ের সাথে মুসলমান একটি পরিবারের লোমহর্ষক ঘটনা অং আমাকে বলেছিল। পরে কোনো একদিন সময় হলে আপনার অনুমতি পেলে পাঠিয়ে দেব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আমার আসল নাম ঠিকানা সঙ্গত কারণে গণমাধ্যমে প্রকাশে অনিচ্ছুক।